মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের বিষে দগ্ধ। তেল আবিবের রাতজাগা আকাশ চিৎকার করে কাঁপছে সাইরেনের কর্কশ শব্দে। মৃত্যু যেন শহরের প্রতিটি জানালায় দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ছে। ইসরায়েলের ইহুদিরা পাগলের মতো ছুটে পালাচ্ছে বাংকারের দিকে, প্রাণটা শুধু একটু বেশি সময় ধরে টেনে নেওয়ার আকুতি নিয়ে। গর্ত ছাড়া যেন পৃথিবীর আর কোথাও তাদের ঠাঁই নেই। ইরানের হুঙ্কার স্পষ্ট, হয় বাংকারে ধুকে ধুকে মরো, নয়তো ফিরে যাও নিজেদের পূর্বপুরুষের দেশে। বুধবার সন্ধ্যায় ইরানের সশস্ত্র বাহিনী শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 3 এর নতুন অধ্যায়। আকাশ বিদীর্ণ করে একের পর এক ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করেছে ইসরায়েল অধিকৃত ভূমি। তেহরান জানিয়েছে এবারের হামলায় এমন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা আগে কখনো প্রয়োগ করা হয়নি। আর এই অগ্নিকাণ্ডের কেন্দ্রে যেটি, তার নাম সিজ্জিল। ইতিহাসে প্রথমবার ইরান সরাসরি এই দানবীয় ক্ষেপণাস্ত্র সিজ্জিল ব্যবহার করেছে সরাসরি ইসরায়েলের সামরিক ঘাঁটিতে। এটি কেবল প্রতিশোধের শুরু নাকি এক দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত? গোটা বিশ্ব এখন সেই আশঙ্কার প্রহর গুনছে। সিজ্জিল নামটার অর্থ হলো জাহান্নামের তলদেশের কারাগার, আর বাস্তবেও যেন ঠিক তাই। ইরানের গোপন ক্ষোভ, শতকের পর শতক ধরে জমে থাকা ক্ষরণ এবার ছুড়ে দিল তারা আকাশপথে। তেহরানের সামরিক সদর দপ্তর থেকে সরাসরি নির্দেশে এই প্রথমবার ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে নিক্ষিপ্ত হলো সিজ্জিল, এমন এক অস্ত্র যার ব্যবহার নিজেই একটা ঘোষণা এই যে ইরান আর হুমকিতে ভয় পায় না, ভয় দেখায়। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ওয়ার নিশ্চিত করেছে অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় সরাসরি সিজ্জিল ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আর ইরান ঘোষণা করেছে এই ক্ষেপণাস্ত্র তারা ছড়েছে মোসাদের কার্যালয়, ইসরায়েলের বিমান ঘাঁটি ও গোপন গোয়েন্দা স্থাপনায়। এক্স ভিত্তিক প্রভাবশালী হ্যান্ডল ডেইলি ইরান মিলিটারি নিশ্চিত করেছে এই অভিযান ছিল পরিকল্পিত এবং 12 ধাপে চালানো হয়েছে, যেখানে একাধিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সিজ্জিল ক্ষেপণাস্ত্র নামটির মধ্যেই এক ভয়াল শক্তির স্পন্দন। এর উৎপত্তি ইরানের মাটি থেকে, প্রযুক্তি ইরানের নিজস্ব, আর ধ্বংসযজ্ঞের ক্ষমতা এমন পর্যায়ে যে একবার ছোড়া মানেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার ঘুম উড়ে যাওয়া। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, কিন্তু এটি সাধারণ কোনো ব্যালিস্টিক অস্ত্র নয়। 2 ধাপে চলে এমন প্রযুক্তি বহন করে এটি। একবার উৎক্ষেপণের পর প্রথম ধাপ শেষ হলে দ্বিতীয় ধাপে গতি নেয়, ফলে শত্রু রাডার বিভ্রান্ত হয়ে পড়ে। এই 2 ধাপের কাঠামো সিজ্জিলকে শুধু ক্ষেপণাস্ত্র নয়, বরং এক একটি চালকবিহীন অগ্নিগোলায় পরিণত করেছে। আরো ভয়ানক তথ্য হলো সিজ্জিল ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয় কঠিন জ্বালানি, মানে এটি ছোড়ার আগে আলাদা করে জ্বালানি ভরার কোনো দরকার নেই। ফলে মুহূর্তেই প্রস্তুত করা যায়, স্থান বদল করে ছোড়া যায়, আর শত্রুপক্ষের আগাম আঘাতে ধ্বংস হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় চলে আসে। এর দৈর্ঘ্য প্রায় 18 মিটার, ব্যাস 1.25 মিটার, ওজন প্রায় 23,600 কেজি, আর এটি বহন করতে পারে 700 কেজি পর্যন্ত বিস্ফোরক, যেন একটি ক্ষুদ্র যুদ্ধ বিমান যা শুধু ধ্বংস করতেই তৈরি। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা অন্তত 2000 কিলোমিটার। এর মানে একটাই, ইরান থেকে ছুড়ে মারলেই ইসরায়েলের যে কোনো শহরে ধ্বংস নামিয়ে আনা সম্ভব। এমনকি দক্ষিণ পূর্ব ইউরোপের কয়েকটি শহরও এই পাল্লার মধ্যে পড়তে পারে। বিভিন্ন অস্পষ্ট সূত্র আরও দাবি করছে এই সিজ্জিলের উন্নত সংস্করণ রয়েছে, যার পাল্লা হতে পারে 4000 কিলোমিটার পর্যন্ত, আর ওজনও হতে পারে প্রায় 38,000 কেজি। এর মানে ক্ষিপ্র গতিতে ছুটে চলা এক অপ্রতিরোধ্য ধ্বংসের তীর। ইরানের এই সিজ্জিলকে ঘিরে আতঙ্কের বড় কারণ এর দ্রুততর উৎক্ষেপণ ক্ষমতা। এই ক্ষেপণাস্ত্র লঞ্চ করতে সময় লাগে মাত্র কিছু মুহূর্ত। কঠিন জ্বালানির জন্য প্রস্তুতির সময় কম লাগে, আর এই অল্প সময়ে স্থান বদল করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে ছোড়া যায়। ফলে রাডার বিভ্রান্ত হয়, প্রতিরোধ ব্যবস্থা চক্রাকারে পড়ে যায়। আরেকটি গোপন কিন্তু অস্বীকার না করা তথ্য হলো ইসরায়েলের গর্বের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিংবা অ্যারো সিস্টেম, যাদেরকে এখনো পর্যন্ত বিশ্বের অন্যতম স্মার্ট ডিফেন্স সিস্টেম বলা হয়, তারাও নাকি হিমশিম খাচ্ছে সিজ্জিলকে থামাতে। কারণ এই ক্ষেপণাস্ত্র শুধু আঘাত হানে না, ফাঁকি দিতেও শিখে গেছে। তবে প্রতিটি অস্ত্রেরই কিছু সীমাবদ্ধতা থাকে, সিজ্জিলও ব্যতিক্রম নয়। লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল বলে জানা যায়, তবে সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ইরানি বিজ্ঞানীরা নীরবে কাজ করেছে বহু বছর।
ইরান এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এক দীর্ঘ ও গোপন প্রকল্পের মধ্য দিয়ে। 1990-এর দশকের শেষ দিকে জেলজাল নামের একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু করে ইরান। সেখান থেকেই সিজিলের জন্ম। আর মজার ব্যাপার হলো, এই জেলজাল প্রকল্পে চীনের সহায়তা ছিল বলে বিশ্বাস করা হয়। চীনের সহায়তায় তারা কঠিন জ্বালানি প্রযুক্তির অগ্রগতি ঘটায়, যার ফলে সিজিল তৈরি সম্ভব হয়। প্রথম পরীক্ষা 2008 সালে, যেখানে 800 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করে। 2009 সালে দ্বিতীয় পরীক্ষায় দেখা যায় নির্দেশনা প্রযুক্তিতে বিশাল উন্নতি হয়েছে। এরপর 4 বার আর পরীক্ষা চালায় ইরান। আর ষষ্ঠ পরীক্ষায় এই সিজিল প্রায় 1900 কিলোমিটার পাড়ি দিয়ে ভারত মহাসাগরে গিয়ে পড়ে। এই পরীক্ষা থেকে বোঝা যায় ইরান শুধু শব্দে নয়, কাজে এই ক্ষেপণাস্ত্রকে বাস্তবের অস্ত্র বানিয়ে তুলেছে। আরেকটি বিষয় দর্শককে বুঝতে হবে, ইরানের আগের ক্ষেপণাস্ত্রগুলো অনেক সময় উত্তর কোরিয়ার অনুকরণে তৈরি হতো, কিন্তু সিজিল তার বাইরে। এটি চীনের DF-11 বা DF-15 এর সঙ্গে তুলনা করা হলেও সিজিলের ডিজাইন, কাঠামো এবং সক্ষমতা অনেক বেশি স্বতন্ত্র। এটি পুরোপুরি ইরানের নিজস্ব সৃষ্টি বললেও ভুল হবে না। তবে এত সব কিছু সত্ত্বেও ইরান 2012 সালের আগে সিজিলকে পূর্ণমাত্রায় প্রস্তুত করতে পারেনি। 2012 সালের পর এর কার্যকারিতা নিয়ে একরকম অন্ধকারে ঢেকে যায়। মিডিয়া থেকেও এক প্রকার হারিয়ে যায় সিজিল। কিন্তু 2021 সালে গ্রেট প্রফেট 15 সামরিক মহড়ায় আবারও দৃশ্যপটে ফিরে আসে সিজিল। ওই বছরের জানুয়ারিতে ইরান এই ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং তখন দেখা যায় এতে যুক্ত করা হয়েছে উন্নত গাইডেন্স প্রযুক্তি। ভিডিও ফুটেজ থেকে দেখা যায় সিজিলের স্ট্র্যাপ ডাউন গাইডেন্স সিস্টেম এবং গদর ক্ষেপণাস্ত্র থেকে নেওয়া নতুন নিয়ন্ত্রণ যন্ত্রাংশ বসানো হয়েছে, যা সরাসরি এর আঘাতের নির্ভুলতা বাড়িয়ে দিয়েছে। এত বড় পাল্লার ক্ষেপণাস্ত্র, এত বিশাল ধ্বংস ক্ষমতা কেন এত গুরুত্বপূর্ণ ইরানের জন্য? কারণ আগে ইরানকে ইসরায়েলের উপর হামলা চালাতে হিজবুল্লাহ, সিরিয়া কিংবা ইরাকের মিত্রদের উপর নির্ভর করতে হতো। আর এখন ইরান আর হিজবুল্লাহ বা সিরিয়া কিংবা ইরাকের মিত্রদের ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাতে বাধ্য নয়। সিজিলের মতো অস্ত্র আছে বলেই ইরান নিজেই নিজের মাটি থেকে ছুড়ে মারতে পারে প্রতিপক্ষের বুকে। এটি কেবলমাত্র একটি অস্ত্র নয়, বরং প্রতিরোধের প্রতীক, আত্মমর্যাদার চূড়ান্ত প্রকাশ। এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে সিজিলের সাহায্যে ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সফলভাবে আঘাত হানা হয়েছে। যদি এ দাবি সত্যি হয়, তাহলে শুধু ইসরায়েল নয়, গোটা পশ্চিমা জোটের প্রতিরক্ষা অবকাঠামো নিয়েই নতুন করে ভাবতে হবে।